দুর্ভিক্ষ ও রাজনৈতিক অস্থিরতা। 1973 সালের মাঝামাঝি থেকে দেশের খাদ্য পরিস্থিতি, বিতরণ এবং আনুষঙ্গিক প্রশাসনিক ব্যবস্থা ক্রমে অবনতির দিকে যেতে থাকে। সে বছর বন্যায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কোনো কোনো স্থানে, বিশেষ করে উত্তরবঙ্গে, দুর্ভিক্ষের মতো অবস্থা বিরাজমান ছিল। খাদ্যশস্য, অন্যান্য পণ্য সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম সাধারণ জনগণের ক্রয় সীমার বাইরে চলে যায়। এই পরিস্থিতিতে বর্ষিয়ান রাজনৈতিক নেতা মৌলানা ভাসানী সরকারের বিরুদ্ধে আমরণ অনশন ধর্মঘট শুরু করেন। ফলে রাজনৈতিক মঞ্চ আরো উত্তপ্ত হয়ে ওঠে। এই অনশনের কারণে মৌলানা ভাসানীর শারীরিক অবস্থা ক্রমশ দুর্বল হয়ে মৃতপ্রায় অবস্থায় উপনীত হল। ফলে সর্বত্র এই আশঙ্কা ছড়িয়ে পড়ে, যদি অনশনে মৌলানা ভাসানীর মৃত্যু ঘটে তবে দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে ঢাকায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সামরিক বাহিনীতেও এর প্রভাব পড়ে। তৎকালীন সেনাপ্রধান আমাকে ঢাকা সেনানিবাসের সৈন্যদের মনোবল সম্পর্কে সতর্ক থাকতে বললেন। আমি তাকে এই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে বলি, কারণ আমি পূর্ব থেকেই এই ব্যাপারে সতর্ক ছিলাম। আমি নিয়মিত আমার অধীনস্থ ইউনিট কমান্ডারদের সঙ্গে বৈঠক করতাম। তাদেরকে সর্বদা চেইন অফ কমান্ড ঠিক রেখে সতর্ক থাকতে হুঁশিয়ার করি এবং ইউনিটে যেন কোনরূপ রাজনৈতিক প্রভাব বিস্তার লাভ না করে সে ব্যাপারে নির্দেশ দিই। পরে প্রধানমন্ত্রী শেখ মুজিবের অনুরোধে মৌলানা ভাসানী অনশন ভঙ্গ করেন, কিন্তু তখনও দেশের সার্বিক পরিস্থিতি ক্রমে অবনতির দিকে যাচ্ছিল এবং জনগণের মধ্যে অস্থিরতা ও হতাশা বিরাজ করছিল। এই সময় সীমান্ত দিয়ে চোরাই পথে বিপুল পরিমাণ পাট ও চাল ভারতে চলে যাচ্ছিল, আর ভারত থেকে আসতো কাপড় সহ অন্যান্য তৈরি জিনিস। এমনিতে সে বছর দেশে খাদ্যশস্য কম উৎপাদিত হয় এবং আন্তর্জাতিক বাজারে খাদ্যশস্যের দাম প্রায় 5 গুণ বেড়ে যায়। এ অবস্থায় ঘাটতি মেটানোর জন্য বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য আমদানি করার মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাংলাদেশের সঙ্গত কারণেই ছিল না। দাম বৃদ্ধির কারণে বিশ্বব্যাপী সৃষ্ট বিরূপ পরিস্থিতির কারণে বাংলাদেশ বাকিতেও খাদ্যশস্য কিনতে পারছিল না। এদিকে কিউবায় পাট রপ্তানির অজুহাতে যুক্তরাষ্ট্র খাদ্য সাহায্য দিতে অস্বীকৃতি জানায়। বৈশ্বিক এই পরিস্থিতির সঙ্গে যুক্ত হয়েছে দেশে বিভিন্ন স্তরের দুর্নীতি, স্বজনপ্রীতি, চোরাচালান, অরাজকতা ইত্যাদি। তার উপর ছিল জাসদের গণবাহিনী ও সর্বহারা পার্টির গুপ্ত হামলা, অগ্নিসংযোগের মতো ধ্বংসাত্মক কার্যকলাপ। ফলে মুদ্রাস্ফীতি বাড়তে থাকে হু হু করে। জিনিসপত্রের দাম বেড়ে যায়, বিভিন্ন স্থানে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ে। 1974 সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশ খাদ্য আমদানির লক্ষ্যে কোনো দেশের সঙ্গে কোনো চুক্তি সই করতে পারেনি, কিন্তু পরে যখন চুক্তি সই হয়েছে বা খাদ্য এসেছে, ততদিনে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে। বিদেশি পত্রপত্রিকার খবরে এতে 25,000 থেকে 5 লাখ লোক মারা গেছে বলে বলা হলেও কোন সূত্র থেকে এ ধরনের হিসাব পাওয়া গেছে তা পরিষ্কার ছিল না। যা হোক, 1974 ডিসেম্বরে দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। উল্লেখ্য, স্বাধীনতার পর প্রথম 3 বছরে বাংলাদেশ $2.5 বিলিয়ন মূল্যের বৈদেশিক সাহায্য পায়। সূত্র আইডিএস বুলেটিন, জুলাই 1977, ভলিউম 9, ইংল্যান্ড। তৎকালীন পূর্ব পাকিস্তান 23 বছরেও এত সাহায্য পায়নি। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিম জার্মানি মার্শাল প্ল্যানের আওতায় যে বৈদেশিক সাহায্য পেয়েছিল তাও এই অঙ্কের চেয়ে কম। কিন্তু বাংলাদেশ এই বিপুল পরিমাণ সাহায্য যথাযথভাবে কাজে লাগাতে ব্যর্থ হয়। ঢাকা ব্রিগেড থেকে বদলি।
1974 সালের মার্চ মাসের শেষ দিকে একদিন সকালে অফিসে গিয়ে আমি টেবিলের ওপর একটি চিঠি দেখতে পাই। তা ছিল সেনা সদর থেকে পাঠানো ছোট একটা সাংকেতিক ইংরেজি বার্তা। বার্তার তর্জমা হলো, ঢাকা ব্রিগেড থেকে আমাকে কুমিল্লায় অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমিতে কমান্ডার হিসেবে বদলি করা হয়েছে। রংপুরের ব্রিগেড কমান্ডার কর্নেল সাফায়াত জামিলকে আমার স্থলাভিষিক্ত করা হয়েছে। কর্নেল সাফায়াত একজন মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি মেজর ছিলেন এবং চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে যুদ্ধে যোগদান করেন। তৎকালীন কর্নেল জিয়াউর রহমান জেড ফোর্সের অধীনে তিনি ছিলেন তৃতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে, আর আমি প্রথম বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক। অবশ্য প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অফিসার মেজর জিয়াউদ্দিন পাকিস্তান থেকে আগস্ট মাসে ফিরে এসে মুক্তিযুদ্ধে যোগদান করলে আমি দ্বিতীয় ইস্ট বেঙ্গলে পুনরায় যোগদান করি অধিনায়ক হিসেবে। কর্নেল সাফায়াত পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে আমার পরিচিত। চাকরিতে তিনি আমার 6 মাসের জ্যেষ্ঠ। তার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। তিনি যখন আমার কাছে আসেন তখন তিনি বেশ সংকোচ বোধ করছিলেন। তিনি আমাকে বলেন, ঢাকা ব্রিগেডের মতো গুরুত্বপূর্ণ ফরমেশনে বদলির জন্য তিনি তদবির, সুপারিশ ইত্যাদির আশ্রয় নেননি। আমি তার কথা পুরোপুরি বিশ্বাস করি। আমি আমার আকস্মিক বদলির সম্পর্কে সেনা প্রধানের সঙ্গে কথা বলি। স্বভাবতই আর্মিতে এই ধরনের বদলি সম্পর্কে সেনাপ্রধান কর্তৃক আমাকে পূর্বেই অবহিত করার কথা। তিনি জানান, তার কোনরূপ সুপারিশ ছাড়াই প্রধানমন্ত্রীর নির্দেশে এ বদলির আদেশ হয়েছে। আমি তাকে সবিনয়ে জানাই, যদিও আমি পূর্ণাঙ্গ কর্নেল এবং বাংলাদেশ সামরিক একাডেমিতে ওই পদের বিপরীতে আমাকে বদলি করা হয়েছে, কিন্তু গত 2 বছর যাবৎ আমি অফিসিয়েটিং ব্রিগেডিয়ার হিসেবে কাজ করে আসছি। ব্রিগেডিয়ার পদের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধাও দেওয়া হয়েছে। এছাড়া যেহেতু আমার এই বদলি কোনো পেশাগত অযোগ্যতা বা অদক্ষতার কারণে হয়নি, সেহেতু কর্নেল হিসেবে মিলিটারি একাডেমিতে যোগদান করা পদে অবনতিরই শামিল। তাছাড়া সম্প্রতি আমার ঊর্ধ্বতন রিপোর্টিং কর্মকর্তা উপসেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান আমার বার্ষিক গোপনীয় প্রতিবেদনে আমাকে একজন অসাধারণ দক্ষ অধিনায়ক হিসেবে মূল্যায়ন করেছেন। আমার বক্তব্য শুনে সেনাপ্রধান বললেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে আলাপ করে তিনি আমাকে জানাবেন। 2 দিন পর তিনি আমাকে জানালেন, ঢাকাতে প্রথমবারের মতো লজিস্টিক এরিয়া কমান্ড গঠিত হচ্ছে এবং আমাকে তার অধিনায়ক হিসেবে নিয়োগ করা হবে, যে পদ ব্রিগেডিয়ারের মর্যাদা সম্পন্ন। প্রসঙ্গক্রমে তিনি আমাকে জানান, আমার বদলি সম্পর্কে প্রধানমন্ত্রী যখন তাকে বললেন, তখন তিনি প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছিলেন যে দেশের এই পরিস্থিতিতে আমাকে ঢাকা ব্রিগেডে রাখায় সমীচীন হবে, কেননা 16 ডিসেম্বর 1971 থেকে আমি ঢাকায় এবং সে সময় থেকে একটি ব্যাটালিয়নের অধিনায়ক ছিলাম। পরে আবার ঢাকাতেই আমাকে ঢাকা ব্রিগেডেরই অধিনায়ক নিয়োগ করা হয়। ঢাকায় আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে সেনাপ্রধান হয়তো আমাকে ঢাকা ব্রিগেডে রাখা সমীচীন মনে করেছিলেন। প্রধানমন্ত্রী এর উত্তরে বলেন, রাজনৈতিক স্বার্থে এ বদলির প্রয়োজন ছিল, যার অর্থ সেনাপ্রধান বুঝে উঠতে পারেননি বলে আমাকে জানান। আমি আমার নতুন কর্মস্থল ঢাকা সেনানিবাসে লগ এরিয়ার অধিনায়ক হিসেবে যোগদান করি। এই লগ এরিয়া ছিল সম্পূর্ণ নতুন, তাই আমি এই নতুন সংস্থাকে গড়ে তোলার কাজে সম্পূর্ণভাবে মনোনিবেশ করি। তবে প্রায় বিকেল বেলায় আমার নিয়মিত অভ্যাস মতো বিভিন্ন সেনা ইউনিটে গিয়ে জুনিয়র এবং নন কমিশনড অফিসার এবং সৈনিকদের সঙ্গে বাস্কেটবল খেলতাম। বাইরে আমি এমনিতেই খুব কম যেতাম। শুধুমাত্র ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ছাড়া অন্যদের সঙ্গে আমার তেমন কোনো যোগাযোগ ছিল না। সরোজ শিকদার, হত্যা না মৃত্যু?
1974 সালের জানুয়ারি মাসের শেষ দিকে ঢাকায় এক বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের তৎকালীন প্রভাবশালী নেতা এবং বাংলাদেশ রেড ক্রসের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার জনৈক ঘনিষ্ঠ আত্মীয় ও তার সঙ্গীরা মেজর শরীফুল হক ডালিমের স্ত্রীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে। এর প্রতিশোধ হিসেবে মেজর ডালিম তার কিছু সঙ্গী আর্মি অফিসার এবং সৈনিক নিয়ে গাজী গোলাম মোস্তফার বাসা আক্রমণ ও তছনছ করে। এর ফলে সামরিক শৃঙ্খলা ভঙ্গের অপরাধে কয়েকজন অফিসারকে প্রশাসনিক আদেশে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মুক্তিযোদ্ধা মেজর শরীফুল হক ডালিম এবং মেজর SHMB নূর চৌধুরী। এরা দুজনই 1975 আগস্ট মাসে শেখ মুজিব হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। ওই বছরেরই শেষ দিকে গুপ্তদল সর্বহারা পার্টির মূল নায়ক সিরাজ শিকদারকে চট্টগ্রামের গোপন আস্তানা থেকে পুলিশ তার পার্টির একজন লোকের সহায়তায় গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং কড়া নিরাপত্তায় ঢাকায় নিয়ে আসে। আগেই বলেছি, এ সর্বহারা দলে ঢাকা ব্রিগেডে আমার পূর্বসূরি লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন আহমেদ একজন উচ্চ পদস্থ নেতা ছিলেন। তিনি আত্মগোপনপূর্বক পার্টির কাজকর্মে সক্রিয়ভাবে তৎপর ছিলেন। সিরাজ শিকদারকে ঢাকায় নিয়ে আসার 2 থেকে 3 দিন পর এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে সিরাজ শিকদার নিহত হয়েছেন। এই সরকারি ভাষ্য তখন অধিকাংশ জনগণ ও সামরিক বাহিনীর সদস্যরা বিশ্বাস করেনি। সিরাজ শিকদারকে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে পুলিশ হেফাজতে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হতো এবং বিনা বিচারে হত্যার জন্য লোকজন সরকারকে দায়ী করত। এ ব্যাপারে দ্য রেপ অফ বাংলাদেশ খ্যাত এবং লন্ডনের সানডে টাইমসের সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাস তার লেখা দ্য লিগেসি অফ ব্লাড বইয়ের 46 পৃষ্ঠায় সিরাজ শিকদারের ভগ্নিপতি জাকারিয়া চৌধুরীকে উদ্ধৃত করে বলেছেন, হ্যান্ডকাফ পরিয়ে চোখ বেঁধে রাতের বেলায় ঢাকার অদূরবর্তী কোনো এক জায়গায় নিয়ে গুলি করে সিরাজ শিকদারকে হত্যা করা হয়। উল্লেখ্য, এরশাদের শাসনামলে 1986 সালে বিশেষ মহলের সহায়তায় মাসকারেনহাসের ওই বইটি প্রকাশিত হয়। মাসকারেনহাসের সঙ্গে লন্ডনে আমার পরিচয়। এই লেখায় তাঁকে নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। সিরাজ শিকদার হত্যাকাণ্ড আসলেই রহস্যজনক। সত্যিকার ঘটনা যে কি ছিল বা তার মৃত্যুর জন্য দায়ী যে কে, তা এখনো পরিষ্কার নয়। দেশে বিভিন্ন হত্যাকাণ্ড নিয়ে বর্তমানে তদন্ত ও বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু সিরাজ শিকদার হত্যাকাণ্ড নিয়ে কোনো তদন্তের আভাস পাওয়া যাচ্ছে না। তবে ওই সময় ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানে পুলিশের তৎকালীন একজন উচ্চ পদস্থ কর্মকর্তার সঙ্গে সিরাজ শিকদার প্রসঙ্গে কথা বললে তিনি হঠাৎ বলে বসেন, কর্নেল সাহেব, আমাদের এবং আপনাদের যুদ্ধের মধ্যে তফাৎ এটাই। শুনেই আমি চমকে উঠি, একটু হতভম্ব হয়ে পড়ি। সিরাজ শিকদার সেদিনের গ্রামগঞ্জ ও শহরে কিছু লোকের কাছে, বিশেষ করে যারা সরকারি কর্মকাণ্ডে হতাশ ছিলেন, রবিনহুডের মতো এক আকর্ষক চরিত্র হিসেবে আবির্ভূত হন। তিনি ও তার সঙ্গীদের ছদ্মবেশে অতর্কিত উপস্থিতি ও নিমেষে মিলিয়ে যাওয়া নিয়ে সেই সময় বেশ মুখরোচক গল্প শোনা যেত। তার দল সর্বহারা পার্টির সদস্যদের প্রচারপত্র বিলি, হঠাৎ চিকামারা ইত্যাদি এবং অতর্কিতে পুলিশ ও রক্ষী বাহিনীর সদস্যদের ওপর হামলা চালানো নিয়ে লোকজন, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্বিগ্ন ও আতঙ্কিত থাকত। এরকম পরিস্থিতিতে 1973 সালের বিজয় দিবসের আগের রাতে শহরে গুজব ছড়িয়ে পড়ে, সিরাজ শিকদার ও তার দল এসে ঢাকায় সরকার বিরোধী লিফলেট প্রচার ও বিভিন্ন স্থানে হামলা চালাতে পারে। এ আশঙ্কায় শহরে রাতের বেলায় সাদা পোশাকে পুলিশ গাড়ি নিয়ে টহল দিতে থাকে।
গুলিবিদ্ধ শেখ কামাল। ওই রাতে প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল, যিনি একজন ছাত্রনেতা এবং মুক্তিযুদ্ধের সময় ভারতে প্রথম সামরিক অফিসার্স কোর্সে সামরিক প্রশিক্ষণ নেন এবং যুদ্ধের সময় কর্নেল ওসমানীর এডিসি হিসেবে কাজ করেন। তিনি ধানমন্ডি এলাকার তার 7 জন সমবয়সী বন্ধুকে নিয়ে একটি মাইক্রোবাসে শহরে টহলে বের হন। এক পর্যায়ে সিরাজ শিকদারের খোঁজে টহলরত স্পেশাল পুলিশ তাদের মাইক্রোবাসটি দেখতে পায় এবং সন্দেহ ও আতঙ্কগ্রস্ত হয়ে কোনো সতর্ক সংকেত না দিয়ে অতর্কিতে মাইক্রোবাসের উপর গুলি চালায়। এতে কামাল সহ তার 6 জন সঙ্গী আহত হন। পরে পুলিশে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। শেখ কামালকে পরে পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন সকালে আমি 46 ব্রিগেডের অধিনায়ক হিসেবে বর্তমান মানিক মিয়া এভিনিউতে বিজয় দিবসের সম্মিলিত সামরিক প্যারেড পরিচালনা করি। রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরী সালাম গ্রহণ করেন। প্রধানমন্ত্রী শেখ মুজিব অত্যন্ত গম্ভীর ও মলিন মুখে বসেছিলেন। কারো সঙ্গে তেমন কোনো কথাবার্তা বলেননি। তার সঙ্গে সবসময় আমার একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। যখনই আমি তার কাছে গিয়েছি উষ্ণ অভ্যর্থনা পেয়েছি, কিন্তু ওই দিন তিনি আমার সঙ্গে কোনো কথাই বললেন না। 1972-এর 10 জানুয়ারির পর থেকে অনেকবার তাকে কাছ থেকে দেখেছি। এত মর্মাহত হতে আমি তাকে কখনো দেখিনি। যা হোক, একজন মুক্তিযোদ্ধা হিসেবে কামালের সঙ্গে আমারও পরিচয় ছিল এবং তাকে আমি খুব ভালোভাবেই জানতাম। প্যারেড শেষে আমি তাকে দেখতে হাসপাতালে যাই। বেগম মুজিব তখন তার পাশে বসেছিলেন। কামালের কাঁধে গুলি লেগেছিল। প্রধানমন্ত্রী শেখ মুজিব কামালের ওই রাতের অবাঞ্ছিত ঘোরাফেরায় অত্যন্ত ক্ষুব্ধ ও মনক্ষুণ্ণ হন। প্রথমে তিনি তাকে দেখতে হাসপাতালে যেতে পর্যন্ত অস্বীকৃতি জানান। পরে অবশ্য বিকেলের দিকে তিনি কামালকে দেখতে যান। এদিকে স্বাধীনতা বিরোধী ও আওয়ামী লীগ বিদ্বেষীরা এই ঘটনাকে ভিন্ন রূপে প্রচার করে। ব্যাংক ডাকাতি করতে গিয়ে কামাল পুলিশের হাতে গুলিবিদ্ধ হয়েছে বলে তারা প্রচারণা চালায় এবং দেশে বিদেশে ভুল তথ্য ছড়াতে থাকে। যদিও এসব প্রচারণায় সত্যের লেশ মাত্র ছিল না। বাকশালের অভ্যুদয়। সেই সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটতে থাকে এবং দুর্নীতি, অরাজকতা, লুণ্ঠন ইত্যাদিতে দেশ ছেয়ে যায়। এটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছিল যে দেশের পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এই অবস্থায় প্রধানমন্ত্রী শেখ মুজিব 1975 সালের 25শে জানুয়ারিতে হঠাৎ করে দেশে সরকার পদ্ধতির পরিবর্তন করেন। রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি প্রণয়ন করে তিনি নিজে রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন। সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি এবং মনসুর আলীকে প্রধানমন্ত্রী করে নতুন সরকার গঠন করা হয়। এরপর ফেব্রুয়ারি মাসের শেষ দিকে সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করে একদলীয় শাসন ব্যবস্থার আওতায় বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল নামে দল গঠন করা হলো। সরকারের এই সিদ্ধান্তে দেশে বিদেশে অনেকেই হতবাক হয়ে যায় এবং বিশেষ করে বাংলাদেশের পাশ্চাত্য শুভাকাঙ্ক্ষীরা মর্মাহত হয়। অনেকে এমন মত পোষণ করতে লাগলেন, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে প্রধানমন্ত্রী শেখ মুজিব একটা বিবর্তনমূলক ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছেন। এছাড়া গণতন্ত্রের প্রতি তার সারা জীবনের যে ত্যাগ তিতিক্ষার জন্য তিনি জনগণের আপনজনে পরিণত হলেন, এই ব্যবস্থাকে তারা সেই গণতন্ত্রের প্রতি তার চরম আঘাত বলে ভাবতে লাগলেন। সামরিক বাহিনীতেও এর বিরূপ প্রতিক্রিয়া হলো। অনেকেই এই ভেবে অস্বস্তি বোধ করছিলেন যে সামরিক বাহিনীর নিজস্ব স্বাতন্ত্র্য আর থাকবে না। এই ব্যবস্থা সামরিক বাহিনীকে রাজনৈতিক দলের একটা অঙ্গ সংগঠনে পরিণত করবে। জনসাধারণের মনেও ধারণা জন্মে যে বাকশালের মাধ্যমে সামরিক, বেসামরিক তথা
প্রশাসনের প্রতিটি স্তরকে একদলীয় রাজনীতির আওতায় আনা হবে। কারণ বাকশাল কায়েম করার পর গণ্যমান্য ব্যক্তি যেমন সাংবাদিক, অধ্যাপক, ডাক্তার, বুদ্ধিজীবী এ ধরনের লোকজন তৎকালীন সংসদ ভবনে লাইন ধরে শেখ মুজিবুর রহমানকে অভিনন্দন জানাতে চান। প্রতিদিন হাজার হাজার মানুষ লাইন ধরে সংসদ ভবনে যাচ্ছিল এবং টিভিতে তা সরাসরি প্রচার করা হচ্ছিল। সে দৃশ্য আমি আমার ঘরে বসে টিভিতে দেখেছি। আজও মনে পড়ে স্বাধীনতার পর এত হতাশা আমাকে আর কখনো গ্রাস করতে পারেনি। চাটুকারদের এই নির্লজ্জ মহড়া দেখে সত্যিকার অর্থে বলতে গেলে আমি মানসিকভাবে অসুস্থ বোধ করছিলাম। কিন্তু আমার জন্য আরো বিস্ময় অপেক্ষা করছিল। 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান সপরিবারে নির্মমভাবে নিহত হওয়ার পর এদিনই অনেককে আবার খন্দকার মোস্তাকের সঙ্গে টিভিতে দেখি। আজকের সমাজের অনেক চেনা মুখকে সেদিন দেখলাম উৎফুল্ল চিত্তে সেনানিবাসে উদ্দেশ্যহীন ঘোরাফেরা করছেন। হায়রে আমার হতভাগা দেশ! আমার কেবলই মনে হলো ভবিষ্যতে এই জাতির কপালে আরো অনেক দুঃখ আছে। বাকশালের কেন্দ্রীয় কমিটিতে রাজনৈতিক নেতা ছাড়াও সামরিক বাহিনীর 3 প্রধানকেও রাখা হলো। প্রতিটি জেলায় গভর্নর নিয়োগ করা হয়। গভর্নরের সংখ্যা ছিল 61 জন। ওই পদে মূলত আওয়ামী লীগ নেতা এবং কিছু প্রশাসনিক ও সামরিক বাহিনীর সদস্য ছিলেন। প্রশাসন ও সামরিক বাহিনী থেকে যারা গভর্নর হয়েছেন তাদের বেশিরভাগ ছিলেন আওয়ামী লীগের সক্রিয় নেতাদের ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন। যেমন সেনাবাহিনীর সিগন্যাল করে চাকরিরত কর্নেল আনোয়ারকে খুলনা অথবা যশোরের গভর্নর করা হলো। আমার ঠিক স্পষ্ট মনে নেই। এই আনোয়ারের ভাই ছিলেন কুমিল্লা থেকে নির্বাচিত একজন আওয়ামী লীগ এমপি। গভর্নরের অধীনে স্থানীয় সরকার প্রশাসন থেকে শুরু করে আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে ন্যস্ত করার পরিকল্পনা ছিল এবং 1 সেপ্টেম্বর 1975 থেকে এ নতুন সরকারি সিদ্ধান্ত কার্যকরী হওয়ার কথা ছিল। এক সরকারি আদেশে সংবাদপত্রের কণ্ঠরোধ করা হলো। শুধুমাত্র 4টি সংবাদপত্রের প্রকাশনা বহাল রেখে বাকি সমস্ত পত্রপত্রিকার প্রকাশনা নিষিদ্ধ করা হলো। এ অবস্থায় দেশের সর্বস্তরে বাকশাল বিরোধী চাপা ক্ষোভ বিস্তার লাভ করে। বাকশাল সরকারের এসব সিদ্ধান্তে সর্বত্রই এমনকি সামরিক বাহিনীতেও অসন্তোষের সৃষ্টি হয়। শেখ মুজিব ও তাঁর সরকার দ্রুত গতিতে যে জনপ্রিয়তা হারাচ্ছেন তা শেখ মুজিবকে অবহিত করার মতো সৎ সাহস তাঁর কোনো উপদেষ্টা, পারিষদবর্গ কিংবা গোয়েন্দা সংস্থার সদস্যদের ছিল না বলে আমার বদ্ধমূল ধারণা। দুঃখজনক হলো আমাদের রাজনৈতিক নেতৃত্ব এবং ক্ষমতাসীনদের আশেপাশে সেসব লোকজনই স্থান পায় যারা ক্ষমতাধর ব্যক্তিটি যা শুনতে চান তাই শোনাতে পারদর্শী। এটাই হলো নেতৃত্বের দুর্বলতা, যা আমাদের দেশের জন্য ক্রনিক প্রবলেম। অত্যন্ত কম বয়সেই এসব স্মুথ অপারেটরদের দেখার ও বোঝার সৌভাগ্য আমার হয়েছে। কারণ পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটরের এডিসি হিসেবে এবং বাংলাদেশ হওয়ার পর প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও অন্যান্য অনেক ক্ষমতাবানকে কাছ থেকে দেখার সুযোগ আমার হয়েছিল। এ প্রসঙ্গে একটি প্রাসঙ্গিক প্রবাদ মনে পড়ে। জুলিয়াস সিজারকে একজন চাটুকার বলেছিল, জাহাপনা, আপনাকে তোষামত করে খুশি করা যায় না, এটাই আপনার সবচেয়ে বড় গুণ। মজার ব্যাপার হলো সিজার এই কথাতেই আমোদিত হতেন সবচেয়ে বেশি। তাই তোষামতকারীদের কাছ থেকে নিজেকে রক্ষা করা ক্ষমতাবানদের জন্য বেশ দুরূহ ও কষ্টসাধ্য ব্যাপার। বাংলাদেশে এই ধরনের তোষামতকারীদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা তো করা হয়ই না, বরং নেতারা এদের দ্বারা পরিবৃত থাকতে ভালোবাসেন এবং সবসময় তোষামতকারী ও নিজের মনে করা স্বর্গরাজ্যে বিচরণ করেন। সামরিক প্রতিনিধি দলের
যুগোস্লাভিয়া ভ্রমণ। 1975 সালের জুন মাসের প্রথম দিকে যুগোস্লাভিয়ায় এক সামরিক প্রতিনিধি দলের সদস্য হিসেবে সেনাপ্রধান আমাকে মনোনীত করেন। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ ছিলেন দলনেতা। মোট সদস্য ছিলাম 8 জন। সামরিক অস্ত্র সংগ্রহ ছিল এ সফরের উদ্দেশ্য। আমরা সপ্তাহ দুয়েক যুগোস্লাভিয়ায় ছিলাম। মার্শাল টিটো তখনও সেই দেশের রাষ্ট্রপতি। মার্শাল টিটোর যুদ্ধকালীন সহযোগী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বৈদেশিক যোগাযোগ প্রধান জেনারেল পিটার মার্টিস এক অভ্যর্থনায় ব্রিগেড খালেদ মোশাররফ ও আমার কাছে কথা প্রসঙ্গে জানতে চান বাংলাদেশের সামরিক বাহিনীতে মুক্তিযোদ্ধা ও অমুক্তিযোদ্ধাদের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব বা কলহবিরোধ আছে কিনা। এরপর নিজেই বললেন, যদি এ ধরনের বিরোধ থেকেই থাকে তবে সামরিক বাহিনীতে একতা, শৃঙ্খলা ইত্যাদি বজায় রাখা সরকারের জন্য কঠিন হবে। আমরা এ ব্যাপারে কোনো ইতিবাচক জবাব দিতে সক্ষম হইনি, কারণ আমাদের সামরিক বাহিনী মুক্তিযোদ্ধা ও অমুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত থাকায় একতার অভাব ছিল। তাছাড়া মনে হলো তিনি আমাদের সামরিক বাহিনী সম্পর্কে পূর্ব থেকেই সম্যক জ্ঞাত আছেন। প্রসঙ্গক্রমে আমি একটা কাকতালীয় ঘটনার উল্লেখ করছি। ওই সামরিক প্রতিনিধি দলের 8 সদস্যের মধ্যে 4 জনের মৃত্যু হয়েছে অস্বাভাবিকভাবে। যেমন 1. খালেদ মোশাররফ 1975 সালের নভেম্বর মাসে সিপাহী বিদ্রোহের সময়। 2. গ্রুপ ক্যাপ্টেন আনসার আহমেদ চৌধুরী বিমান বাহিনীর 1977 সালের অক্টোবরের বিদ্রোহে। 3. এয়ার ভাইস মার্শাল বাশার 1977 সালে প্লেন দুর্ঘটনায়। এবং 4. কর্নেল নওয়াজিস আলী 1981 সালে জিয়া হত্যা মামলায় কোর্ট মার্শালে ফাঁসিতে মারা যান। আর্মিতে বিশৃঙ্খলার স্ফুরণ। যুগোস্লাভিয়া থেকে ফিরে যথারীতি আর্মির লগ এরিয়ার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। এ সময়ে আর্মি হেডকোয়ার্টারে অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে নিয়োজিত তৎকালীন কর্নেল হুসেইন মোহাম্মদ এরশাদকে সামরিক প্রশিক্ষণের জন্য ভারতে পাঠানো হয়। উক্ত পদ শূন্য হলে সেনাপ্রধান মেজর জেনারেল শফিউল্লাহ আমাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে অ্যাডজুটেন্ট জেনারেলেরও কাজ করতে বলেন। অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে কাজ করার সময় আর্মি শৃঙ্খলা এবং অন্যান্য বিষয় দেখে অত্যন্ত বিচলিত হই এবং আর্মিতে ঐক্যের মারাত্মক অভাব অনুভব করি। অধিনায়কগণ আর্মির শৃঙ্খলা ও অন্যান্য আইন কানুনের প্রতি যথাযথ গুরুত্ব দিচ্ছেন বলে আমার মনে হয়নি। মুক্তিযোদ্ধা অমুক্তিযোদ্ধা দ্বন্দ্ব তো ছিলই, সর্বোপরি মুক্তিযোদ্ধাগণ নিজেদের মধ্যে দ্বন্দ্ব, কোন্দল, দলাদলি ও পারস্পরিক রেষারেষিতে লিপ্ত ছিলেন। আমার মনে হয়েছিল সেনাবাহিনীকে সুষ্ঠুভাবে গড়ে তোলার জন্য দক্ষ অধিনায়কত্ব, কঠোর নিয়মকানুন ও শৃঙ্খলা প্রয়োগ করা দরকার। সেনাপ্রধান মেজর জেনারেল শফিউল্লাহ অভ্যন্তরীণ এসব বিভেদ ও অনৈক্য দূর করতে সক্ষম হননি। তার উপর তিনি কিছু সিনিয়র অফিসারের পুরোপুরি সহযোগিতা ও সমর্থন পাননি। মুক্তিযোদ্ধা সিনিয়র অফিসারদের রেষারেষি ছাড়াও পাকিস্তান ফেরত অফিসাররা, বিশেষ করে যারা সিনিয়র ছিলেন, তারাও সুযোগ বুঝে এই বিরোধকে উস্কে দিতেন। তাছাড়া ক্ষমতাসীন ও বিরোধী দলের কোনো কোনো রাজনীতিবিদ সামরিক বাহিনীর সদস্যদের এসব দলাদলিকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উৎসাহিত করেন। প্রসঙ্গক্রমে বলতে হয়, আমাদের দেশের রাজনীতিবিদরা মনে করেন দলাদলিতে উৎসাহিত করে তারা সামরিক অফিসারদেরকে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করতে সক্ষম হবেন এবং ক্ষমতা আঁকড়ে থাকতে পারবেন। বিরোধীরাও মনে করেন তারা এসব উস্কে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতায় যাবেন সামরিক বাহিনীর সহায়তায়। কিন্তু তারা বুঝে উঠতে পারেন না যে এটা সামরিক বাহিনী তথা দেশের জন্য কত ক্ষতিকর। এটা এমনকি দেশকে বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে। উদাহরণস্বরূপ 1996 সালের 20 মের কথা বলা যায়। তৎকালীন সেনাপ্রধান সহ
আরো কয়েকজন সিনিয়র অফিসার আর্মির নিয়মকানুন উপেক্ষা করে নিজেদের ব্যক্তিগত স্বার্থে তথা নিজেদের অবস্থান, প্রমোশন, পোস্টিং ও অন্যান্য সুবিধা আদায়ের উদ্দেশ্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ রাখার প্রতিযোগিতায় লিপ্ত ছিলেন। রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে ওইসব অফিসারের সঙ্গে যোগাযোগ রেখে তাদেরকে দলাদলি, কোন্দল ইত্যাদি অপেশাদার কাজে উৎসাহিত করে। মূলত সেনাবাহিনীর অফিসারদের মধ্যে সে সময় এমন ধারণা সৃষ্টি হয় যে নিজের অবস্থান, প্রমোশন, পোস্টিং ইত্যাদি সুযোগ সুবিধার জন্য ক্ষমতাসীন রাজনৈতিক দলের সুনজরে থাকা প্রয়োজন। এই অপেশাদার ও অনৈতিক প্রতিযোগিতার ফলে 1996 সালের 20 মে সেনাবাহিনী নিজেদের মধ্যে মুখোমুখি সংঘর্ষের দ্বার প্রান্তে পৌঁছে, যা দেশে মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারত। অভ্যুত্থানের আলামত। মনে পড়ে 1975 সালের প্রথম দিকের কোনো এক সন্ধ্যায় আমি ও জেনারেল জিয়া স্কোয়াশ খেলে এসে জিয়ার বাসার সামনের লনে বসে গল্প করছিলাম। আগেই বলেছি, আমার ও জেনারেল জিয়ার বাসা সামনাসামনি। কথাবার্তা শেষে আমি উঠে বাসায় রওনা হচ্ছিলাম। বাইরের গেটে এসে দেখি মেজর ফারুক একা দাঁড়িয়ে আছে। সেখানে দাঁড়িয়ে সে কি করছে জানতে চাইলে সে জানায় উপসেনাপ্রধান জেনারেল জিয়ার সঙ্গে দেখা করার জন্য এসেছে। আমি আর কোনো কথা না বলে নিজের বাড়িতে চলে গেলাম। ফারুক তখন আমার সরাসরি অধীনে ছিল না। তা থাকলে তাকে হয়তো আমার আরো অনেক বিস্তারিত প্রশ্নের জবাব দিতে হতো। পরদিন আমি অফিসে জেনারেল জিয়ার কাছে বিষয়টি তুলি। তিনি আমাকে বললেন, হ্যাঁ, ফারুক এসেছিল। সেই সঙ্গে এও জানান যে তিনি তার ব্যক্তিগত সহকারী অফিসারদের বলে দিয়েছেন এভাবে জুনিয়র অফিসারদের তাঁর বাড়িতে আসা নিরুৎসাহিত করতে। জেনারেল জিয়ার সঙ্গে তার ওই সাক্ষাতের বিষয়টি ম্যাসকারেনহাসের লিগেসি অফ ব্লাড বইয়ের 54 পৃষ্ঠায় ফারুক বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। প্রসঙ্গক্রমে আরেকটি ঘটনার কথা বলতে হয়। 1975 সালে খুব সম্ভব জুলাই মাসের প্রথম দিকে একদিন আমি বাস্কেটবল খেলা শেষ করে বিকেল বেলায় শহীদ মইনুল রোডে অবস্থিত আমার বাসায় ঢুকছিলাম। বাসার গেটে মেজর রশিদ আমার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছে। আলাপের শুরুতে সে সেনাবাহিনী, রাজনীতি, বাকশাল ইত্যাদি সম্পর্কে উত্তেজিত হয়ে কথা বলতে লাগলো। আমি তাকে তার ব্রিগেড অধিনায়ক কর্নেল সাফায়াত জামিলকে এসব জানাতে বলি। আর্মি আইন অনুসারে যদি কোনো বিষয়ে সামরিক বাহিনীর কোনো ব্যক্তির ক্ষোভ কিংবা অভিযোগ থাকে তবে তা তার নিজ অধিনায়কের দৃষ্টিগোচরে আনার কথা। রশিদ 46 ঢাকা ব্রিগেডের 2য় ফিল্ড আর্টিলারির সদস্য ছিল। সাফায়াত জামিলের আগে আমি ওই ব্রিগেডের অধিনায়ক ছিলাম। আমি তৎক্ষণাৎ অনুধাবন করি রশিদ হয়তো ভেবেছে সম্প্রতি আমাকে ঢাকা ব্রিগেড থেকে বদলি করায় আমি হয়তো সরকারের ওপর মনক্ষুণ্ণ। তাই সে তৎকালীন সরকারের বিরুদ্ধে আমাকে উত্তেজিত করতে সক্ষম হবে এবং আমি তার রাজনৈতিক অভিমতকে সমর্থন করব। কিন্তু সে ভুল লোকটিকে বেছে নিয়েছিল। তবে গুণাক্ষরেও এটা বুঝতে পারিনি যে সে বা তারা জঘন্য কোনো পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। ব্যক্তিগত জীবনে দুর্ঘটনা। এর কয়েকদিন পর জুলাই মাসের মাঝামাঝি 4th ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ব্রিগেড বাস্কেটবল টিমের সঙ্গে খেলছিলাম। খেলার মধ্যে হঠাৎ করে আমি মাটিতে পড়ে যাই এবং চামড়া ছিঁড়ে পায়ের অ্যাঙ্কেলের হাড় বের হয়ে যায়। প্রচুর রক্তক্ষরণ হতে থাকে এবং এক পর্যায়ে আমি জ্ঞান হারাই। সঙ্গে সঙ্গে আমাকে সম্মিলিত সামরিক হাসপাতালে বা সিএমএইচে নিয়ে যাওয়া হয়। অনেক পরীক্ষা নিরীক্ষার পর রাত 2টোর দিকে সার্জন কর্নেল আলী আমার পায়ে অস্ত্রোপচার করেন। পরের দিন সেনাপ্রধান ও উপসেনাপ্রধান সহ অনেক সামরিক ও বেসামরিক অফিসার, শুভাকাঙ্ক্ষী, আত্মীয় স্বজন আমাকে
দেখতে আসেন। এদিকে আমার স্ত্রী সন্তান সম্ভবা। প্লাস্টার খোলার পর দেখা যায় পায়ে ইনফেকশন আছে এবং ক্ষতের কারণে উরু থেকে চামড়া গ্রাফটিং করে জোড়া দিতে হবে। এর মধ্যে মেজর জেনারেল জিয়া আরো কয়েকদিন আমাকে দেখতে হাসপাতালে আসেন। রাষ্ট্রপতি শেখ মুজিবও টেলিফোন করে আমার স্ত্রীর কাছ থেকে আমার খোঁজ খবর নেন। প্রায় 3 সপ্তাহ হাসপাতালে থাকার পর 12ই আগস্ট নিজ বাড়িতে ফেরত আসি। কিন্তু শরীর তখনও অত্যন্ত দুর্বল। হাসপাতাল থেকে লোক বাড়িতে এসে পায়ে ওষুধ ও ব্যান্ডেজ বদল করত। স্বভাবতই অফিসে যাওয়া সম্ভব ছিল না। সে কারণে ওই সময় সেনাবাহিনীর ভেতরকার খবর কিংবা বিশৃঙ্খলা সম্পর্কে অনুধাবন করা সম্ভব হয়নি। রাষ্ট্রপতি শেখ মুজিব হত্যা। 15ই আগস্ট ভোরে আমার বাড়ির আর্মির টেলিফোনটি বেজে ওঠে। আমি তখনও বিছানায়। আমার স্ত্রী টেলিফোন উঠান এবং আমাকে জানান যে মেজর জেনারেল জিয়া আমার সঙ্গে কথা বলতে চান। আমি টেলিফোন ধরা মাত্রই জিয়ার কণ্ঠ শুনি। টেলিফোনের ওই প্রান্ত থেকে জিয়া বললেন, তুমি কিছু শুনেছ? আমাকে জবাব দেওয়ার অবকাশ না দিয়েই তিনি ইংরেজিতে বললেন, প্রেসিডেন্ট শেখ মুজিব হ্যাজ বিন কিল্ড। আমি হঠাৎ এতই হতবাক হয়ে যাই যে তাকে জিজ্ঞাসা করি তিনি কিভাবে খবর জানেন। উত্তরে তিনি জানান, সেনাপ্রধান শফিউল্লাহ তাকে এইমাত্র ফোনে জানিয়েছেন এবং সে সঙ্গে আমাকে তাড়াতাড়ি আর্মি হেডকোয়ার্টারে যেতে বলেছেন। আমার পায়ে তখনও ব্যান্ডেজ, চলাফেরায় অসুবিধা এবং শরীরও দুর্বল। তবু আমি বিছানা থেকে উঠে আর্মি হেডকোয়ার্টারে যাওয়ার জন্য প্রস্তুত হই। প্রায় 4 সপ্তাহ পর আমি সামরিক পোশাক পরলাম। আমি এবং মেজর জেনারেল জিয়া সেনানিবাসে শহীদ মইনুল হোসেন রোডে মুখোমুখি বাড়িতে থাকতাম। তিনি 6 নং বাড়িতে এবং আমি 7 নং বাড়িতে থাকতাম। জেনারেল রব ও মোতাহার উদ্দিন। আর্মি হেডকোয়ার্টারে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায় বাসার সামনের রাস্তায় দাঁড়িয়ে আছি। দেখি আওয়ামী লীগের তৎকালীন সাংসদ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রব এবং তৎকালীন চা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ মোতাহার উদ্দিন গাড়িতে করে আমার বাড়িতে উপস্থিত। আমি কিছু বলার পূর্বেই তারা দুজনে আমাকে অনুরোধ করেন আমি যেন তাদের সঙ্গে আমার বাড়ির সংলগ্ন পুরনো ডিওএইচএস এ জেনারেল ওসমানীর বাড়িতে যাই। আমি তাদেরকে বলি আমাকে আর্মি হেডকোয়ার্টারে যেতে হবে। সঙ্গে সঙ্গে জেনারেল ওসমানীর বাড়িতে আমার যাওয়া দরকার কেন তাও আমি জানতে চাই। তারা বললেন, জেনারেল ওসমানীকে এই পরিস্থিতিতে খন্দকার মোশতাকের সঙ্গে যোগদান করা থেকে বিরত রাখার জন্য তাদের সঙ্গে আমাকেও নিয়ে যেতে চান। আমি উত্তরে তাদের জানাই যে জেনারেল ওসমানীকে খন্দকার মোশতাকের সঙ্গে যোগদান করা থেকে বিরত রাখা হয়তো সম্ভব হবে না, কেননা আমি যতটুকু জানি স্বাধীনতা যুদ্ধের পর জেনারেল ওসমানী প্রতিরক্ষা মন্ত্রী হওয়ার জন্য অত্যন্ত আগ্রহী ছিলেন, কিন্তু ওই দপ্তর প্রধানমন্ত্রী নিজের হাতে রাখেন। এছাড়া বাকশাল গঠন করার পরে তিনি মন্ত্রিসভা ও সংসদীয় পদ থেকে ইস্তফা দেন। তাই আমার ধারণা খন্দকার মোশতাকের সরকার তাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিলে তিনি তা গ্রহণ করতে রাজি হবেন। আমার এই মতামত শোনার পর জেনারেল রব ও মোতাহার উদ্দিন চলে যান। আমি আর্মি হেডকোয়ার্টারের পথে যেতে থাকি। পথে আমার সঙ্গে 46 ব্রিগেডের অধিনায়ক কর্নেল সাফায়াত জামিলের সঙ্গে দেখা। তাকে দেখে প্রথমে আমি জিজ্ঞাসা করি মুজিব হত্যায় জড়িত অফিসার ও সৈনিকদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা করছেন। উত্তরে তিনি আমাকে জানান তাদের কয়েকজন ঘটনার পর সকালে তার বাড়িতে দেখা করেছে। এই কথা শুনে আমি অবাক হই। তিনি আমাকে আরো বললেন এখন তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নিতে গেলে রক্তক্ষয়ী সংঘর্ষ দেখা দিতে পারে। আমি বুঝতে পারলাম তিনি তৎক্ষণাৎ এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে সাহস পাচ্ছেন না, যদিও আমি বলেছি এটা তাঁরই ব্রিগেডের কাজ এবং তার বিরুদ্ধে বিদ্রোহের সামিল। যা হোক,
এরপর আমি আর্মি হেডকোয়ার্টারে যাই। কারাখনি। আর্মি হেডকোয়ার্টারে উপস্থিত হয়ে জানতে পারি সেনাপ্রধান শফিউল্লাহ ও উপসেনাপ্রধান জিয়াউর রহমান দুজনেই তখন মেজর ডালিমের সঙ্গে ঢাকা বেতার কেন্দ্রে গেছেন। হেডকোয়ার্টারে বসেই আমি খোঁজ খবর নিয়ে জানতে পারি প্রথম ল্যান্সারের মেজর সৈয়দ ফারুক রহমান এবং দ্বিতীয় ফিল্ড আর্টিলারির মেজর রশিদের নেতৃত্বে কিছু চাকরিরত আর্মি অফিসার, কয়েকজন অবসরপ্রাপ্ত অফিসার এবং সৈনিক রাতের বেলা নৈশ প্রশিক্ষণের ছলে নতুন বিমানবন্দরে জড়ো হয়। সেখান থেকে রাতে তারা রাষ্ট্রপতি শেখ মুজিব ও তাঁর পরিবার, মন্ত্রী শেরনিয়াবাদ ও তাঁর পরিবার এবং শেখ ফজলুল হক মনি ও তাঁর পরিবারকে স্ব বাড়িতে গিয়ে নির্মমভাবে হত্যা করে। আমি ঢাকা ব্রিগেডের অধিনায়ক থাকাকালে মেজর রশিদ ও মেজর ফারুক প্রত্যক্ষভাবে আমার অধীনে কাজ করেছিল। আমি তাদের ভালোভাবেই জানি। এরা দুজনেই পাকিস্তান আর্মিতে স্বল্প মেয়াদী প্রশিক্ষণে 1965 সালে কমিশন প্রাপ্ত অফিসার। মেজর রশিদ 1971 সালের নভেম্বর মাসের শেষ দিকে ঢাকায় ছুটিতে এসে মুক্তিযুদ্ধে যোগদান করে। মেজর ফারুক ডিসেম্বর মাসের 12 তারিখ বিজয়ের 3 দিন আগে যশোরে তৎকালীন মেজর মঞ্জুরের অধীনে মুক্তিযুদ্ধে যোগদান করে। আমি যখন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, তখন মেজর ফারুককে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আমার কাছে ফাইল আসে। সে পাকিস্তানের বাইরে মধ্যপ্রাচ্যে থেকেও 9 মাসেও স্বাধীনতা যুদ্ধে যোগদান করেনি। দেশের স্বাধীন হওয়া যখন প্রায় নিশ্চিত, তখন অর্থাৎ 12 ডিসেম্বর যশোরে মুক্তিবাহিনীতে সে যোগদান করে। এসব প্রেক্ষাপট বিবেচনা করে আমি তাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে রাজি হইনি। তাই মুক্তিযোদ্ধা হিসেবে মেজর ফারুক সামরিক বাহিনীতে স্বীকৃতি পায়নি। যদিও অনেক সিনিয়র অফিসার বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য আমাকে সুপারিশ করেছেন, কিন্তু আমি তাতে রাজি হইনি। অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে বিষয়টি দেখার দায়িত্ব ছিল আমার উপর। রক্ষী বাহিনীর ক্যাম্পে দুপুরের দিকে সেনাপ্রধান ও উপসেনাপ্রধান রেডিও স্টেশন থেকে আর্মি হেডকোয়ার্টারে ফেরত আসেন। তারা আমাকে ঘটনা সম্পর্কে বিস্তারিতভাবে জানান। এরপরই তারা আমাকে বলেন সাভারে রক্ষী বাহিনীর ক্যাম্পে প্রায় 1000 অফিসার ও সৈন্য রয়েছে। তখন পর্যন্ত তাদের সঙ্গে আর্মির কোনো যোগাযোগ হয়নি। এদিকে গুজব ছিল রক্ষী বাহিনী সশস্ত্র প্রতিরোধ ও বিদ্রোহ করার প্রস্তুতি নিচ্ছে। তাই অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে আমি যেন সাভারের রক্ষী বাহিনীর হেডকোয়ার্টারে গিয়ে তাদের বুঝিয়ে এ পরিস্থিতিতে শান্ত থাকা এবং শান্তি শৃঙ্খলা ভঙ্গের কাজে যেন জড়িত না হয় তার ব্যবস্থা করি। আমাকে আরও বলা হলো আমার ব্যক্তিগত নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সৈন্য ও আনুষঙ্গিক ব্যবস্থাদি করা হবে। আমি তখন সাভারে রক্ষী বাহিনীর ডেপুটি ডাইরেক্টরস সরওয়ার হোসেন মোল্লা ও আনোয়ারুল আলমের সঙ্গে যোগাযোগ করি। আমি তাদের জানাই যে সাভারে এসে আমি রক্ষী বাহিনীর অফিসার ও সৈনিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে চাই এবং পরিস্থিতি সম্পর্কে তাদের জানাতে চাই। সে মোতাবেক বিকেলবেলায় আমি কোনো সৈন্য ছাড়াই একটি জিপ নিয়ে সাভার রক্ষী বাহিনীর হেডকোয়ার্টারে পৌঁছি। সেখানে রক্ষী বাহিনীর অধিনায়কগণ আমাকে অভ্যর্থনা জানান। আমি আমার বক্তব্যে রক্ষী বাহিনীকে দেশের এ দুর্যোগ মুহূর্তে ধৈর্য ধরে শান্ত থাকতে অনুরোধ করি এবং তাদেরকে সামরিক বাহিনীতে আত্মীকরণ করা হবে বলে দৃঢ় আশ্বাস প্রদান করি। আমি তাদের উপদেশ দিই যে আমরা সবাই মুক্তিযোদ্ধা, কোনো প্রকার উচ্ছৃঙ্খলতা, অশান্তি ও বিভেদ ইত্যাদিতে জড়িয়ে বহু কষ্টে অর্জিত স্বাধীনতা যেন বিপন্ন না করি। ঘণ্টা দুয়েক তাদের সঙ্গে থাকার পর আমি সাভার থেকে ঢাকা সেনানিবাসে ফিরে আসি।